এই যে বাংলাদেশে এখন তেলের সংকট, সেটা কি শুধু ইরান যুদ্ধ? আসলে তা না। আসল সমস্যাটা নিয়ে আমাদের সরকার কথা বলতেই চায় না। আমাদের রাজনীতিবিদরা আসল সমস্যাটার সমাধানই করতে চায় না। এই যে এখন রাস্তার মোড়ে মোড়ে পাম্পগুলোতে মাইলের পর মাইল লাইন, সিএনজি স্টেশনগুলোতে মানুষ অপেক্ষা করছে তেল নেওয়ার জন্য। এটার সমাধান আমাদের সরকার কি দিচ্ছে? সরকার যে সমাধানগুলো দিচ্ছে সেটা আসলে আমাদের আসল সমস্যার সমাধান করবে না। এর মূল সমস্যা হলো আমাদের সাপ্লাই চেনটাই ঠিক নেই। সরকার তো প্রতিবারই বলে সাপ্লাই আছে, তাহলে পাম্পে তেল নাই কেন? এই সংকট কি শুধু আমদানিতে, যুদ্ধে, নাকি এর গভীরে রয়েছে অন্য কিছু? দেখেন, আমাদের আজকের এই তেলের সংকটের মূল এবং সবচেয়ে বড় কারণ হলো আমাদের সাপ্লাই চেনে কোনো ভিজিবিলিটি নাই, আমাদের সাপ্লাই চেনে কোনো মনিটরিং নাই এবং ট্রান্সপারেন্সি নাই। বিপিসি যখন চট্টগ্রাম বন্দর থেকে তেলটা রিলিজ করে রিফাইনারিতে পাঠায়, রিফাইনারি থেকে যায় ডিপোতে এবং ডিপো থেকে পাম্পগুলোতে যায়, এই পুরা মাঝখানের পথটাতে একটা ব্ল্যাক হোল কাজ করে। আগে একটু সমস্যাটা বোঝেন। এখনো অনেক ডিপো এবং পাম্পে ট্যাঙ্কে তেলের পরিমাণ মাপা হয় ডিপ স্ট্রিক দিয়ে। মানে হলো এই মুহূর্তে আমাদের কতটুকু তেল মজুত রয়েছে তার কোনো রিয়েল টাইম আপডেট কিন্তু আমরা জানি না। এই রিয়েল টাইম ডেটা তো পাম্পগুলোর কাছে নাই, আমাদের সরকারের কাছেও এমন কোনো সিস্টেম নাই যেটার মাধ্যমে সে বলতে পারবে ওকে রাজশাহীর ওই ডিপোতে এখন এত পরিমাণ ডিজেল মজুত রয়েছে, বরিশালের ওই ডিপোতে এখন এই পরিমাণ তেল লাগবে বা ডিজেল লাগবে, এবং সে অনুযায়ী তারা সাপ্লাই দিতে পারবে। এরকম কোনো রিয়েল ডাটা বা ড্যাশবোর্ড সরকারের কাছে নাই। তার মানে হলো এখানে একটা ইনফরমেশন গ্যাপ রয়েছে। এই গ্যাপের কারণে যখনই বাজারে তেলের সংকট তৈরি হয় বা কোনো একটা গুজব রটে, তখনই অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সেটা মজুত করে রাখে এবং দাম বাড়িয়ে দেয়। যেহেতু সরকারের কাছে কোনো রিয়েল টাইম ডেটা নাই, তাহলে সরকার বুঝতেও পারে না এটা কি আসল সমস্যা নাকি আসলে এটা কৃত্রিমভাবে তৈরি করা একটা সমস্যা। তাহলে মূল সমস্যাটা হলো আমাদের সাপ্লাই চেইন ভিজিবিলিটিটা এখনো হারিকেন যুগে। এখন প্রশ্ন হলো আমাদের নীতি নির্ধারকরা কি এটা জানে না? অবশ্যই জানে। তাহলে তারা কোনো ব্যবস্থা নেয় না কেন? আসলে আমাদের সিস্টেমটা হলো রিঅ্যাক্টিভ। অর্থাৎ যখন সমস্যাটা আসে তখনই আমরা নড়ে চড়ে বসবো। এর আগে আমরা কোনো অ্যাক্টিভ কোনো কাজে করব না। বাংলাদেশের সরকারগুলোর একটা স্বভাব রয়েছে, সেটা হলো ফায়ার ফাইটিং স্বভাব। অর্থাৎ আগুন লাগলে আমি আগুন নেভাবো, কিন্তু আগুন যাতে না লাগে সেরকম কোনো পদক্ষেপই নেব না। মানে হলো সংকট যখন তুঙ্গে হবে, মানুষ যখন রাস্তা নামবে, মানুষ যখন এটা নিয়ে হায়তাস করবে, আন্দোলন করবে, তখনই একমাত্র আমি রিয়েক্ট করব, তখনই একমাত্র আমি কথা বলবো, তখনই একমাত্র আমি নড়ে চড়ে বসবো। এর আগে আমি চুপ থাকবো, এর আগে আমি কোনো কাজে করব না। আমাদের সরকারগুলো যেটা করার চেষ্টা করে সেটা হলো ব্র্যান্ড এড। অর্থাৎ যখন সংকট দেখা দেয় তখন একটা সাময়িক সমাধান দেয়, যেমন তড়িঘড়ি করে রেশন কার্ড চালু করা, কিউআর কোড দিয়ে তেল দেওয়া, মিলিটারি নামানো, পাম্প পাহারা দেওয়া, ম্যাজিস্ট্রেট নামানো, জরিমানা করা। এগুলা সবগুলাই হলো একটা সামরিক সমাধান। এগুলা কোনো দীর্ঘস্থায়ী সমাধান না, এটা হলো একটা ফার্স্ট এডের মতো। আপনার ক্ষত হয়েছে, ফার্স্ট এড করে দিচ্ছেন, কিন্তু আসলে সেই ক্ষতটার প্রকৃত সমাধান আপনি করছেন না। দেখেন, আমরা কি জানি বাংলাদেশ কতদিনের তেল মজুদ রাখে? মাত্র 15 দিনের। অথচ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী 90 দিনের তেল মজুদ রাখতে হয়, যেটা আসলে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি বা আন্তর্জাতিক জ্বালানি সংস্থার স্ট্যান্ডার্ড। বাংলাদেশ এই ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির সদস্য না, সেই জন্য হয়তো বাংলাদেশের 90 দিনের তেল মজুদ রাখার কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু আন্তর্জাতিক ক্রাইসিস, বিশেষ করে এরকম ক্রাইসিসগুলো মোকাবেলা করার জন্য 90 দিনের তেল মজুদ রাখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, ভারত এই আন্তর্জাতিক এনার্জি এজেন্সির অ্যাসোসিয়েট সদস্য, পুরোপুরি মেম্বারও না। তাই তারা এখন চেষ্টা করছে কিভাবে এই 90 দিনের স্ট্যান্ডার্ডে পৌঁছানো যায়। সেজন্য তারা এখন মাটির নিচে বিশাল আকৃতির রক ক্যাভার্ন তৈরি করার চেষ্টা করতেছে, যেখানে তারা আসলে লক্ষ লক্ষ টন তেল মজুদ রাখতে পারে। মানে চিন্তা করেন, আমাদের সাপ্লাই চেনের ট্রান্সপারেন্সি তো নাই, ভিজিবিলিটি তো নাই, মনিটরিং তো নাই, আমাদের ক্রাইসিস ম্যানেজমেন্টের কোনো পরিকল্পনাও নাই। আর এই অব্যবস্থাপনা বা আনস্ট্রাকচার সাপ্লাই চেনের মাসুল দিচ্ছে আমাদের সাধারণ জনগণ। তেলের দাম 1 টাকা বাড়লে বাজারে সবজির দাম বেড়ে যায় 5 টাকা, গাড়ি ভাড়া বেড়ে যায়। দেখেন, ইরান যুদ্ধের কারণে শুধু বাংলাদেশে কি ভুগতেছে? না, বিশ্বের ধনী গরিব সব দেশে ভুগতেছে। কিন্তু উন্নত দেশগুলা এটা কিভাবে সামাল দিচ্ছে? নেদারল্যান্ডসে তারা যদি তেলের ব্যবহারের কোনো অ্যাবনর্মালিটি দেখে, মানে হলো যে স্বাভাবিকভাবে যেটা ব্যবহার করা এর থেকে অতিরিক্ত ব্যবহার দেখে, তখনই তারা সেখানে ব্যবস্থা নেওয়া শুরু করে। এখন এই অ্যাবনর্মালিটি তারা কিভাবে আসলে গ্যাদার করে? ওই যে ডেটা ট্র্যাকিং এর মাধ্যমে। তাদের প্রতিটি ট্রানজ্যাকশনের হিসাব, প্রতিটি লেনদেন ডিজিটাল রেকর্ড হিসেবে থাকে।
যেটা ট্র্যাক করে, যেটা অ্যানালাইসিস করে, তারা ইজিলি বলতে পারে যে কোথায় অ্যাবনরমালিটি দেখা যাচ্ছে এবং সে অনুযায়ী তারা সাথে সাথে ব্যবস্থা নিতে পারে, যার কারণে প্যানিক বাইং তো দূরের কথা, মজুদও হয় না। আবার দেখেন, সিঙ্গাপুরের কোনো তেল নাই, কিন্তু সিঙ্গাপুর হলো তেলের হাব। তারা এই তেলকে ডেটা হিসেবে ট্রিট করে। তারা আইওটি টেকনোলজির মাধ্যমে রিফাইনারি থেকে ভোক্তা পর্যন্ত প্রতি ফোঁটা তেলের ট্র্যাকিং করে, প্রতি ফোঁটা তেলের হিসাব রাখে। এখন দেখেন, যেখানে আসলে আমাদের বিনিয়োগ করা দরকার, সেখানে আমরা ভুলেও বিনিয়োগ করি না। যে সমস্যার সমাধানটা আমরা দীর্ঘমেয়াদী করতে পারি, সেই সমস্যার সমাধানটা আমরা স্বল্পমেয়াদী করি, না হলে তো আমাদের পকেটে টাকা ঢোকানো যাবে। অথচ দেখুন, যদি আমরা আইওটি টেকনোলজিতে ইনভেস্ট করি বা আমরা ব্যবহার করি, তাহলে কি হবে? প্রতিটি ট্যাঙ্কে কি পরিমাণ তেল মজুত রয়েছে সেটা অটোমেটিক্যালি কেন্দ্রীয় ড্যাশবোর্ডে আপডেট হয়ে যাচ্ছে। সরকার কেন্দ্রীয় ড্যাশবোর্ড থেকে বসে দেখতে পারবে যে ওকে, গাজীপুরের 3 নম্বর পাম্পে 200 লিটার তেল বাকি আছে, পরের ট্যাঙ্ক কখন পাঠাইতে হবে। প্রতিদিনের ডিমান্ড অনুযায়ী সাপ্লাই কখন দিলে সেটা কোনো ক্রাইসিস হবে না। ইজিলি সরকার সেখানে বসে কিন্তু মনিটর করতে পারতেছে। এটা আসলে কোনো কল্পনা না, কেনিয়ার মতো গরিব দেশও কিন্তু এই টেকনোলজি ব্যবহার করতেছে। আবার দেখেন, প্রতিটি পাম্পে যখন গাড়ি তেল নিতে যাবে, তখন নাম্বার প্লেটটা স্ক্যান করে কি পরিমাণ তেল দিচ্ছি সেটাও অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে এবং ওই আপডেটটা অটোমেটিক্যালি স্টক কারেকশন করে ফেলবে। কেন্দ্রীয় ড্যাশবোর্ডে চলে যাবে এই পাম্প থেকে কোন গাড়ি কি পরিমাণ তেল নিয়েছে। যেমন মোটরসাইকেল যদি ধরেন 2 লিটার তেল নিল, অটোমেটিক্যালি আপডেট হবে এই নাম্বারের এই মোটরসাইকেল 2 লিটার তেল নিয়ে গিয়েছে আজকে। সো এর থেকে বেশি নিলে অটোমেটিক্যালি রেড ফ্ল্যাগ তৈরি হবে, অটোমেটিক্যালি এটা সিস্টেম ব্লক করে দেবে। তাহলে আমাদের মূল সমস্যাটা আসলে আমাদের সাপ্লাই চেনে। আমাদের সাপ্লাই চেনের যে শুধু ভিজিবিলিটিতে, ট্রান্সপারেন্সিতে বা মনিটরিং এর সমস্যা, শুধু তাও না, সাপ্লাই চেনের প্রকিউরমেন্টও সমস্যা, সোর্সিংও সমস্যা। আমরা এখন শুধুমাত্র মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপর নির্ভরশীল বা মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল। এখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ হয়েছে, আমরা হায় হুতাশ করতেছি। অথচ সাপ্লাই চেনে আপনাকে এটাও মাথা রাখতে হবে যে আপনার মাল্টি সোর্সিং করতেছেন কিনা। আমরা যদি আজ রাশিয়া অথবা আফ্রিকান দেশগুলোর সাথেও সেই নেগোসিয়েশন করে G2G কন্ট্যাক্ট এস্টাবলিশ করতে পারতাম, তাহলে আমরা শুধুমাত্র মিডল ইস্টের দিকে তাকিয়ে থাকতে হইতো না। হ্যাঁ, দাম হয়তো বাড়তো, কিন্তু এরকম ক্রাইসিস মোমেন্ট হয়তো আসতো না। দেখেন, জ্বালানি নিরাপত্তা মানে শুধু তেল কেনা না, আমি তেল নিয়ে আসলাম সেটাও না, আমার অনেক ভুরে ভুরে তেল আছে সেটাও না। সবচাইতে গুরুত্বপূর্ণ হলো সেই তেলকে আমি প্রপারভাবে ম্যানেজ করতে পারতেছি না, আমি ট্র্যাকিং করতে পারতেছি না, আমার সাপ্লাই চেনে ভিজিবিলিটি, ট্রান্সপারেন্সি এস্টাবলিশ করতে পারতেছি না। আমরা যদি সেটা নিশ্চিত করতে পারি, তাহলে বিশ্বাস করেন, বাংলাদেশের এই সমস্যা যে কোনো ওয়ার্ল্ড ক্রাইসিসের সময় আমরা ওভারকাম করতে পারবো। দাম বাড়বে, কিন্তু এরকম ক্রাইসিস হবে না যে আপনি ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ায় থাকতে হবে। আপনাকে কোথায় ইনভেস্ট করতে হবে, কোথায় আসলে কাজ করতে হবে, সেটার উপরে ফোকাস দিতে হবে। শুধুমাত্র সমস্যা তৈরি হলে ফায়ার ফাইটারের মতো আগুন লাগলে শুধুমাত্র আগুন নেভাতে যাবেন, সেটার দিকে না থেকে আমাদেরকে চিন্তা করতে হবে কোথায় বিনিয়োগ করলে আমার এটা লং লাস্টিং একটা সমাধান হবে। কিন্তু দুঃখের বিষয় হলো, বাংলাদেশের রাজনীতিবিদরা কখনো চায় না আমরা একটা সমস্যার সমাধান দীর্ঘমেয়াদে করে ফেলি।